গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে ১৯ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পরে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এর আগে সকাল 10:30টার দিকে একটি প্রিজন ভ্যানে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ জনকে আদালতে হাজির করা হয়। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব, ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। এ নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, গণহত্যার অভিযোগে মামুন, জিয়াউল সহ ৮ আসামি কারাগারে ১ মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদনের নির্দেশও দেওয়া হয়েছে। আপনার কাছে আর বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। দেখুন, আমি শুরুতেই একটু আসামিদের আজকে যারা কারাগার থেকে আনা হয়েছে আদালতের ভেতরে ছিলেন তাদের আচরণ, তারা কি করেছেন সেটি জানাতে চাই। কারণ আদালতের বাইরে কি হয়েছে সেই বিষয়গুলো আমরা ক্যামেরায় দেখাতে পেরেছি, কিন্তু ভেতরের পরিবেশ আমরা দেখাতে পারিনি। আজকে মূলত যে ৮ আসামিকে আনা হয়েছে, এখানে সবার সিনিয়র যারা ছিলেন, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান এবং আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তো এর মধ্যে মোটামুটি সবাই নীরব ছিলেন। সবচেয়ে বেশি ঔদ্ধত আচরণ করেছেন বলতে গেলে, এবং তিনি বারবার পুলিশের যে নিরাপত্তা নির্দেশনা যা ছিল সেটিকে ভঙ্গ করে তিনি সেখানে দাঁড়িয়েছেন, হাত উঁচু করে বারবার কথা বলার চেষ্টা করছিলেন। একজন কনস্টেবল যে জিয়াউল হাসানকে বারবার থামানোর চেষ্টা করছিলেন, কিন্তু তাকে একরকম ধমক দিয়ে সেখান থেকে তিনি বের করে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা দেখেছি জিয়াউল হাসান যখন বেরিয়ে প্রিজন ভ্যানে উঠছিলেন, তখন প্রত্যেকজন আসামির সাথে করে দুই পাশে দুজন করে পুলিশ সদস্য ছিলেন, তারা তাদেরকে দুই পাশ থেকে ধরে আনছিলেন এবং কাউকে কিন্তু এখানে হ্যান্ডকাপ পরানো হয়নি। দুজন পুলিশ সদস্য তাদেরকে নিয়ে আসছিলেন। তখন জিয়াউল হাসান তিনি কিন্তু একজনকে একরকম বলতে পারেন যে হাত ঝাড়া দিয়ে তাকে দূরে সরিয়ে তিনি চেষ্টা করেছেন হাত উঁচু করে কথা বলার, এবং তার অঙ্গভঙ্গিও ছিল অনেকটা পুলিশ সদস্যদেরকে দূরে সরিয়ে দেওয়ার মতো, আমরা সেটি দেখেছি। এবং এক পর্যায়ে তিনি মূলত বারবার করে নিজেকে বলছিলেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটি সত্য নয়। তিনি এনটিএমসিতে চাকরি করেছেন, সেখানে থেকে আসলে কাউকে গুম করা যায় না বা কাউকে হত্যার নির্দেশনা দেওয়া যায় না, এটি তিনি দাবি করছিলেন। কিন্তু তার বিরুদ্ধে কিন্তু তিনি যখন র্যাবে ছিলেন সেই সময়ের অভিযোগগুলো আনা হয়েছে, এবং আদালতে জিয়াউল হাসানের বিরুদ্ধে মূলত তিনি এনটিএমসিতে থেকে এই যে পুরো বিরোধী মত দমনের জন্য সবচেয়ে বেশি নজরদারি করা, এবং তার বড় বড় বেশ কিছু পরিকল্পনা ছিল, আয়নাঘরের সাথে তার সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। বিশেষ করে ইলিয়াস আলী এবং বিএনপি নেতা চৌধুরী আলম সহ অনেকের এরকম অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। এবং চিফ প্রসিকিউটর তিনি বলেছেন যে এই জুলাই গণহত্যা চালানোর যে সময়টা, অর্থাৎ 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, এই সময় ইনফরমেশন ব্ল্যাকআউট, ইন্টারনেট বন্ধ করে দিয়ে যে এই সরকারের বিভিন্ন নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে গুলি চালানো, মানবতা বিরোধী অপরাধ সংগঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে যতগুলো দায়ভার যাদের মধ্যে আছে তার মধ্যে একজন হচ্ছে জিয়াউল হাসান। যাই হোক, এই ছিল তার ব্যাপারে। আজকে আদালতে মূলত এই 8 জনকে আনার পরে তাদেরকে 11টার দিকে যখন আদালতে তোলা হয়, আমরা দেখেছি সেখানে শুরুতেই চিফ প্রসিকিউটর তিনি কিন্তু পুরো এই ঘটনার সাথে এই যে 8 জনকে কেন গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হচ্ছে তাদের ব্যাপারে প্রত্যেকের আলাদা আলাদা সাবমিশন দিয়েছেন সেখানে। এবং তিনি যা বলেছেন এই প্রত্যেকটা কথা তিনি নিজের থেকে বলেননি, তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যেটি আছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই সংস্থার থেকে প্রাপ্ত তদন্ত রিপোর্টের কিছুটা তিনি পড়ে শুনিয়েছেন। সেখানে প্রত্যেকের নামে আলাদা আলাদা করে অভিযোগ দিয়েছেন। যেমন আইজিপি তিনি কি করেছেন, তিনি বলেছেন যে সারা বাংলাদেশের পুলিশ বিভাগ থেকে সরাসরি গুলির নির্দেশনা, পুলিশ বিভাগ থেকে এই যেমন সাভারে লাশ পুড়িয়ে ফেলা, কারোর পোস্টমর্টেমে বাধা দেওয়া, কোথাও আহতদেরকে চিকিৎসা নিতে বাধা দেওয়া, পুলিশের বিরুদ্ধে যত অভিযোগ তার মূল দায়ভার পুলিশ প্রধান হিসেবে সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুনকে নিতে হবে, সেই বিষয়টি আদালতে বলেছেন। আরেকটি বিষয় বলা দরকার, এখানে আমি জিয়াউল হাসানের কথা বলছিলাম। চিফ প্রসিকিউটর তার পুরো বক্তব্য শেষে জিয়াউল হাসান সম্পর্কে একটি মন্তব্য তিনি সেখানে তুলে ধরেছেন, যেটি তদন্ত প্রতিবেদনেও এসছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই জিয়াউল হাসানকে তুলনা করা হয়েছে। আপনারা জানেন যে সার্বিয়া এবং বসনিয়ার যে গণহত্যা, সার্ব বাহিনীর যিনি প্রধান ছিলেন
ছিলেন। সার্বিয়ার কসাই নামে খ্যাত রাতকো মলাদিচের সাথে তুলনা করা হয়েছে আজকে আদালতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। এর পরবর্তীতে এরকম করে গুলশানের যিনি ওসি ছিলেন মাজহারুল ইসলাম, তার বিরুদ্ধে গুলশান, বাড্ডা এবং সেখানে নড্ডা এলাকা, গুলশানের শাহজাদপুর এলাকা, এই পুরো এলাকায় 5 জন শহীদ হওয়ার যে নিহত হওয়ার যে ঘটনা, তার অভিযুক্ত করা হয়েছে এই গুলশানের সাবেক ওসিকে। সাভারের যিনি ছিলেন তৎকালীন ঢাকার যে এসপি ছিলেন আবদুল্লাহ আল কাফি, পরবর্তীতে তিনি প্রমোশন পেয়ে এসপি হয়েছিলেন, তার বিরুদ্ধে সেখানে লাশ পুড়িয়ে ফেলা সহ সেই সাভারের যে ঘটনা, আসাবুল ইয়ামিন যাকে এপিসি থেকে ফেলে দেওয়া হয়েছিল, তার যেই অপরাধের যে অভিযোগ সেগুলো আনা হয়েছে, সব মিলিয়ে আজকে 8 জনের ব্যাপারে শুনানি শেষে আদালত বলেছেন যে তাদেরকে আগামী পরবর্তী 19 ডিসেম্বর দিন দিয়েছেন, সেই দিনকে আবার আনতে বলেছে। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিমের পক্ষ থেকে বলা হয়েছে এখনও পর্যন্ত যেহেতু তদন্ত কার্যক্রম শেষ হয়নি, কারণ তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে। একটি উদাহরণ দিয়েছিলেন যে এখন পর্যন্ত 12 মিনিটের একটি ভিডিও ক্লিপ এই প্রমাণ হিসেবে এই আদালতে উপস্থাপনের জন্য প্রসিকিউশন টিম এবং তদন্ত দল রেডি করেছেন। সেই 12 মিনিটের একটি ক্লিপ রেডি করতে যেয়ে তাদেরকে 800 ভিডিও ক্লিপকে যাচাই বাছাই করতে হয়েছে। তো সব মিলিয়ে এই বিশাল কর্মযজ্ঞের জন্য তদন্ত প্রতিবেদন শেষ করতে সময় চাওয়া হয়েছে 2 মাস। আদালত সেখানে 1 মাসের সময় মঞ্জুর করে বলেছেন আগামী 19 ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন শেষ করে এখানে দাখিল করতে, একই দিনে এই আসামিদেরকে আবারও আনতে। একই সাথে একটু বলে রাখা দরকার যে এখানে আসামি পক্ষের সবার পক্ষেই কিন্তু আইনজীবীরা এসেছিলেন, কিন্তু ওকালতনামা সম্পূর্ণ করে অর্থাৎ আনুষ্ঠানিকতা শেষ করে আসামিদের পক্ষে আদালতে উপস্থাপনার জন্য যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলো শেষ না করতে পারে আজকে তারা বক্তব্য রাখতে পারেননি। আদালত বলেছেন পরবর্তী 19 ডিসেম্বর যখন শুনানি হবে সেই সময় তারা কথা বলবেন। তো সব মিলে এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আজকের এই 8 আসামির ব্যাপারে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। জাহিদুল বাশার জানাচ্ছিলেন ট্রাইব্যুনাল চত্বর থেকে। হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক 5 দিনের এবং সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া রাজধানীর একাধিক মামলায় আনিসুল হক, দীপু মনি সহ 8 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। সকাল 8টার পর তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এরপর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের 10 এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য জ্যাকবের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামি পক্ষের আইনজীবী জানান, হয়রানি করতে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, উত্তরা পূর্ব এবং পশ্চিম থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান ও দীপু মনিকে। ভিকটিম ফজলুল করিমকে গুলি করে হত্যা করেন। এই মামলায় 10 দিন রিমান্ড চায়, বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক এমপি ভোলা শামীম হাওলাদার নামে একজন ভিকটিমকে হত্যা করে, ওনার 10 দিনের রিমান্ড চায় আয়ু সাহেব। উভয় পক্ষে শুনানি হয়, শুনানি অন্তে বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বড়পুকুরিয়া কয়লা খনির অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন 27 নভেম্বর ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন তার আইনজীবী। অন্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আদালতে হাজির হন। অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন জানান তারা। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ঠিকাদার নিয়োগে অনিয়ম ও রাষ্ট্রের 158 কোটি টাকার বেশি ক্ষতি ও আত্মসাতের অভিযোগে 2008 সালে ঢাকার শাহবাগ থানায় খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার মোট 16 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। বিভিন্ন সময় 6 আসামির মৃত্যু এবং 2 জনের মৃত্যুদণ্ড কার্যকরের কারণে বর্তমানে 8 আসামির বিচার চলছে। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বলতে পারে না বিএনপি, তা নির্ধারণ করবে এই দেশের জনগণ। দুপুরে ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15 বছরের পুরনো জঞ্জাল সাফ করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, মিথ্যা মামলায় 6 বছর জেল খাটেন বেগম খালেদা জিয়া। তাকে স্যাঁতসেঁতে ঘরে রেখে পুরনো খাবার খাওয়ানোয় অসুস্থ হয়ে পড়েন তিনি। মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেয়। আপনারা চিন্তা করতে পারবেন না যে তিনি কি কষ্টে সেই জেলে ছিলেন। তাকে একটা ছোট্ট একটা ঘরের মধ্যে স্যাঁতসেঁতে একটা ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। তাকে ভালো করে খেতে দেওয়া হয় নাই, তার খাওয়ার মধ্যে সমস্ত পুরনো খাবার দিত।
আলুর দাম অস্বাভাবিক বাড়ায় 40 টাকা কেজিতে আলু বিক্রি করছে টিসিবি। ঢাকার 50টি পয়েন্টে আজ থেকে কার্যক্রম শুরুর পর সাড়া পড়েছে সাধারণ ক্রেতাদের। সকালে রাজধানীর কারওয়ান বাজারে কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা এবং তিনি জানান, নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে ব্যবসায়ী সরবরাহকারীদের যুক্ত করে কাজ করছে সরকার। এছাড়া ভারতের সঙ্গে বাণিজ্যে কোনো দূরত্ব নেই বলেও জানান তিনি। প্রায় 2 মাস ধরে চড়া আলুর দাম এখন বিক্রি হচ্ছে 70 টাকায়। বাজারের হ্রাস টানতে নিয়মিত পণ্যের সঙ্গে এবার 40 টাকায় বিক্রি শুরু করলো টিসিবি। জনপ্রতি নেওয়া যাবে 3 কেজি। বাজারে 70 টাকা কিলো, এখানে 40 টাকা কেজি। তা আমরা অর্ধেকের একটু বেশি দিচ্ছি, এখানে 40 টাকা কেজি, কেজিতে 30 টাকা সাশ্রয় পাচ্ছি আমরা। এর আগে কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। বাজার নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, পণ্য আমদানিতে ভারত সহ কোনো দেশের সঙ্গে জটিলতা নেই। আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। যেমন আপনারা সিন্ডিকেট বলছেন, আমরা যদি এখন দেশ হিসেবেও সিন্ডিকেটেড হয়ে যাই তাহলে তো সমস্যা। আমাদেরকে উদার ব্যবস্থা নিতে হবে এবং উদার ব্যবস্থার মধ্যে চাহিদা যোগানের একটা ভারসাম্য রক্ষা করতে হবে। এছাড়া টিসিবির ট্রাকে যথারীতি 100 টাকা লিটার সয়াবিন, মসুর ডাল 60 টাকা, চাল কেনা যাবে 30 টাকা কেজিতে। পরিস্থিতি বিবেচনায় এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর দাবি ভোক্তাদের। এইভাবে যে দিতেছে এনে কিছু কমে আমরা পাইতেছি, লাইন ধরে নিতেছি। যদি আরও এটা বাড়ায় তাহলে সাধারণ লোকের জন্য ভালো হবে। 350 লোকের আমরা প্রতিটা ট্র্যাক থেকে আমরা দিতে পারবো, কিন্তু এর থেকে যদি বরাদ্দ আরও বাড়ে তাহলে আমরা আরও বেশি লোকের দিতে পারবো। রাজধানীর 50টি পয়েন্টে চলছে টিসিবির এই কার্যক্রম। নতুন আলু বাজারে আসার আগ পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 40 টাকা কেজিতে আলু বিক্রির কার্যক্রম শুরু করেছে টিসিবি। এ বিষয়ে আলোচনা করতে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাইবো, আলুর এই অস্বাভাবিক দামের কারণ আপনি কি বলে মনে করেন? দুটো কারণ। একটা ছিল যে এবছর গত লাস্ট সিজনে আমাদের আলু উৎপাদন কম হয়েছে, আর এবছর বিভিন্ন সময় বৃষ্টি, বন্যার কারণে আমাদের সবজির বাজার খারাপ ছিল, সবজি উৎপাদন কম হয়েছে। সব সবজিরই কিন্তু এবছর খুব ভালো দাম গেছে। এতে করে অন্যান্য সবজির, আমার আলুটা কিন্তু একটা অল্টারনেট সবজি হিসাবে, যদি অন্য সবজির দাম বেশি থাকে তাহলে আলুর উপর চাপটা বেশি করে। আমরা সারা বছর এবছর আলুতে চাপ ছিল, এবং এখন আপনার শীতকালীন সবজি না আসা পর্যন্ত কিন্তু আলুর উপর চাপটা এখনো আছে। সুতরাং আমরা মনে করছি যে নতুন আলু নামা এবং শীতকালীন সবজি নামা পর্যন্ত আলুতে আরো কয়েকটা দিন দাম থাকে, তারপরে দামটা আস্তে আস্তে কমতে থাকে। তবে মূল কারণটাই ছিল যে আমাদের উৎপাদন কম, সাপ্লাই কম, সেই জন্য দাম বেড়েছে। ব্যবসায়ী এবং সরবরাহকারীদের নিয়ে সিন্ডিকেট ভাঙার কথা বলেছেন উপদেষ্টা, সেটা আসলে কতটা বাস্তবসম্মত হবে বলে মনে করেন? সিন্ডিকেট ভাঙার তো এখন আর খুব একটা সময় নেই, কারণ এখন তো আলুর সিজন শেষ। এখন যে আলু কোল্ড স্টোরেজে আছে সেগুলো যদি আর এই মাসের মধ্যে বিক্রি না হয় তারপরে কিন্তু আর খাবে না, কারণ তখন নতুন আলু নেমে যাবে। সুতরাং এগুলো এমনিতেই ফেলে যাবে। কারণ মূল যেটা তথ্য উপাত্ত একটা সংকট ছিল, যে আমরা মনে করি যে আমাদের প্রকৃত কি উৎপাদন হয়েছে সে ডাটাটাও আমাদের সঠিক ছিল না। কি পরিমাণ আলু কোল্ড স্টোরেজে ছিল সেটাও কিন্তু সরকার ঠিকমতো বলতে পারেনি, এবং না আশ্বস্ত করতে পারেনি ক্রেতাদেরকে যে বাজারের অবস্থাটা কি হবে। যেমন এখন আপনার আলুর চাষের মৌসুম, বীজের একটা ক্রাইসিস আছে, কি পরিমাণ বীজ বাজারে যাবে, কি পরিমাণ কৃষক করবে, সেটাও কিন্তু সরকার ঠিক তথ্য উপাত্ত নিয়ে আসতে পারছে না। আমরা মনে করি যেখানে একটা বড় গ্যাপ আছে। ব্যবসায়ীদের সাথে সরকারের আরো সম্পর্কটা ভালো থাকতে হবে। আমি যদি বুঝতে পারি যে কি পরিমাণ আলু আমার কোল্ড স্টোরেজে আছে, তাহলে সেভাবে আমি সারা বছর একটা প্ল্যান করতে পারতাম। যদি আমার গ্যাপ রিয়েলি থাকতো তাহলে আমি আমদানির জন্য একটা সুযোগ থাকতো, কিন্তু সেইভাবেও বিচ্ছিন্নভাবে সবগুলো অ্যাকশন নেওয়া হয়েছে, তাতে করে বাজারটাতে কখনোই স্বস্তি আসেনি। আর স্বস্তিটা তখনই আসবে যদি অন্যান্য সবজির দাম কম থাকতো। অন্যান্য সবজির দাম বেশি থাকার কারণেই আলুর দামটাও বেড়েছে পর্যায়ক্রমে। সেক্ষেত্রে যদি একটু জানতে চাই, টিসিবির বাইরের যেসব ক্রেতা আছেন তারাও কিন্তু হিমশিম অবস্থায় আছেন। আর সারা দেশের বাজার আসলে আলুর দাম নিয়ন্ত্রণে কি করণীয় বলে মনে করেন আপনি? এই মুহূর্তে যেটা সরকার করছেন, টিসিবিতে বিক্রি করছেন, ইটস এ গুড, আমি মনে করি একটা ভালো উদ্যোগ। এতে করে অন্তত একটা গ্রুপ মানুষ তো কিছু কম দামে পেলো, আর বাকিরা হয়তো বেশি দামে খেতে হবে। তবে আমি নিশ্চিত যে আপনি আগামী 1 সপ্তাহের মধ্যেই আলুর দাম কমতে শুরু করবে, যখন আমরা শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করবে। প্লাস নতুন আলু নেমেছে, প্রথমে একটু দাম বেশি থাকবে, সেটাও আপনার 10 থেকে 15 দিনের মধ্যে আলুর দাম কমতে থাকবে। আমাকে আরো 10 থেকে 15 দিন আপনাকে ওয়েট করতে হবে এই সব সবজির দাম কমার জন্য। সব সবজির দাম যখন কমতে থাকবে আলুর দামও কমতে থাকবে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৮ দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের সব কটি গেটে তালা দিয়ে যানবাহন প্রবেশ বন্ধ করে দেয় তারা। পরে তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে ডেইরি গেটে এসে শেষ হয়। পরে তারা সেখানে অবস্থান নিয়ে ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার, ফুটপাত এবং গতিরোধক স্থাপন সহ ৮ দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান। থেকে এখানে ব্লকেট করে বা পুরো ক্যাম্পাসে মিছিল করে আছি, কিন্তু এখন হচ্ছে সকাল খুব সম্ভবত 11টার মতো বাজে। এখন পর্যন্ত আমাদেরকে প্রশাসন থেকে কিছু জানানো হয়নি। এই ৮ দফা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের বোন আফসানা রাচির এই স্পষ্ট হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সকাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্লকেট কর্মসূচি পালন করছেন। ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানতে চাইবো আপনার কাছে। দেখুন, আমরা যেমনটি বলছিলাম যে শিক্ষার্থীরা ব্লকেট কর্মসূচি পালন করছিলেন সকাল থেকে। সেই ব্লকেট কর্মসূচি কিন্তু কিছু সময় আগে শিক্ষার্থীরা শেষ করেছেন। তারা ৮টি দাবি জানিয়ে তাদের যে ব্লকেট কর্মসূচির জন্য তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছিলেন, তারা কিন্তু তাদের সেই অবস্থানটি এবং এই ব্লকেট কর্মসূচি শেষ করে তারা কিন্তু সন্ধ্যায় একটি কর্মসূচি দিয়েছেন। তারা জানিয়েছেন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে তারা একটি মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আহ্বান করেছেন। 53 ব্যাচের যে শিক্ষার্থীরা রয়েছেন এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 53 ব্যাচের যে শিক্ষার্থীরা রয়েছেন এবং যে নিহত শিক্ষার্থী রয়েছেন তার সহপাঠীরা কিন্তু 8টি দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি। তারা কিন্তু বলেছেন যে এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের যে ল্যাম্পপোস্টগুলো রয়েছে সেই ল্যাম্পপোস্টগুলো সংস্কার এবং প্রয়োজনীয় যে সব স্থান রয়েছে সেখানে নতুন করে ল্যাম্পপোস্ট স্থাপন করতে হবে এবং হাঁটার জন্য ফুটপাথ স্থাপন করতে হবে এবং যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু তারা স্পিড ব্রেকার নির্মাণেরও কিন্তু দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের যে যত্রতত্রভাবে যে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো চলছে তারা কিন্তু এই অটোরিকশা চলাচলের বন্ধের দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে সকল রিক্সা এই ক্যাম্পাসে চলবে সেই সকল রিক্সা চালকদের যেন প্রশিক্ষণ দিয়ে সেই সকল চালকদের জন্য নিবন্ধন দিয়ে যেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলাচলের অনুমতি দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের বহিরাগতদের যে ধরনের যানবাহন রয়েছে, মোটরসাইকেল রয়েছে, সেগুলো কিন্তু তারা বন্ধের কিন্তু দাবি জানিয়েছেন এবং এই ঘটনার জন্য তারা কিন্তু স্টেট অফিসের পরিচালক সহ অদক্ষ নিরাপত্তা কর্মীদেরও কিন্তু বহিষ্কারের জন্য তারা কিন্তু আলটিমেটাম দিয়েছেন এবং 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা সিসিটিভি যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলো যেগুলো নষ্ট রয়েছে সেগুলো সংস্কারের দাবি জানিয়েছেন এবং নতুন করে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য কিন্তু তারা সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো রুবেল, যে শিক্ষার্থীদের মূল দাবিগুলো কি কি এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া মিলেছে কিনা? দেখুন, শিক্ষার্থীরা যে 8টি দাবি দিয়েছে সেই 8টি দাবি কিন্তু আমি এরই মধ্যে কিন্তু উল্লেখ করেছি। সেই 8টি দাবির মধ্যে যে দাবিগুলো রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে স্টেট অফিসের এক কর্মকর্তা সহ বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা কর্মী রয়েছে 3 জন নিরাপত্তা কর্মী অর্থাৎ 4 জনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এরই মধ্যে সাময়িক বহিষ্কার করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে শিক্ষার্থীরা বলছেন তাদের যে 8 দফা দাবি রয়েছে সেই 8 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচিগুলো চালিয়ে যাবেন এবং যে শিক্ষার্থী নিহত হয়েছেন তার পরিবারকে কিন্তু তারা আর্থিক সহায়তা প্রদানের জন্য দাবি জানিয়েছেন এবং যে রিক্সা চালক ওই শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছিল এবং সেই রিক্সা চালককে তারা চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অন্যথায় তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের রিক্সা বা কোনো ধরনের যানবাহন চলাচল করতে দিবে না বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে তারা এই ঘটনার সাথে যে রিক্সা চালক দায়ী রয়েছেন তাদেরকে তারা চিহ্নিত করার জন্য চেষ্টা করছেন। তারাও বলছেন যে তাকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে 53তম ব্যাচের আমরা দেখতে পেয়েছি গতকালকে যে শিক্ষার্থী নিহত হয়েছেন এই ঘটনা যখন এই নিহতের খবর যখন ছড়িয়ে পড়ে তখন নিহতের যে সহপাঠীরা রয়েছে তারা ছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছে তার
বাসভবনের সামনে গিয়ে কিন্তু তারাও কিন্তু এই শিক্ষার্থীদের যে 8 দফা দাবি রয়েছে 8 দফা দাবির সাথে মিল রেখে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে কিন্তু কথা বলেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডির যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং শিক্ষার্থীদের তারা আশ্বস্ত করেছেন শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সেই দাবিগুলো তারা মেনে নেবেন এবং দাবিগুলো পূরণ হবে বলে আসলে সবাই আশা করছে। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রুবেল আহমেদ জানাচ্ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। চট্টগ্রামের সিআরবি এলাকায় যৌথ বাহিনীর প্রায় 2.5 ঘন্টার অভিযান, এতে উদ্ধার হয়েছে বিপুল মাদক, দেশীয় অস্ত্র এবং নগদ টাকা। আটক করা হয়েছে তালিকাভুক্ত আসামি ইদুর বোন সহ 4 জনকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে এই এলাকায় মাদক ব্যবসা করছে বহিরাগত কয়েকটি চক্র। বুধবার ভোর 6টা সিআরবি রেলওয়ে আবাসিক এলাকা ও আশপাশের বস্তিতে আসে যৌথ বাহিনী। পুরো এলাকা ঘিরে অস্ত্র ও মাদকের খোঁজে প্রায় 2.5 ঘন্টা ধরে চলে অভিযান। এই অভিযানে খোঁজ মেলে বিপুল মাদকের, পাওয়া যায় নগদ প্রায় 15 লাখ টাকা। বেশ কিছু দেশীয় অস্ত্র ছাড়াও আটক করা হয় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইদুর বোন, হিরুনি বেগম সহ 4 জনকে। এই ইদুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল যৌথ বাহিনীর কাছে। অভিযানে তাকে আটক করা না গেলেও তার বাসায় পাওয়া গেছে মাদক ও দেশীয় অস্ত্র। এই এলাকায় বহিরাগতরা বাসা ভাড়া নিয়েই তৎপর ছিল বলছে আইনশৃঙ্খলা বাহিনী। 15 লক্ষ টাকা মতো এবং কিছু যে দেশীয় অস্ত্র হয়েছে যারা এগুলো এই মাদক কাজে ব্যবহার করে মানে ইয়াদেরকে এই ব্যবসা নিয়ন্ত্রণের জন্য। আর আমরা এটা তদন্ত অব্যাহত রাখছি এবং এটাতে আমরা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন বহিরাগতদের এই মাদক কাণ্ডে অতিষ্ঠ বাসিন্দারা। অস্ত্র মাদক এগুলি নির্মূল আমরা চাই, কিন্তু ভালো মানুষ যেমন ইয়া না হয়। মাদকের কারণে পলায়ন নষ্ট হয়ে যাচ্ছে, পড়ালেখা হচ্ছে না, কিছু হচ্ছে না। এই মাদকের কারণে মাদক মুক্ত হোক। অভিযান শেষে আটকদের হস্তান্তর করা হয়েছে সংশ্লিষ্ট থানায়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথাও জানিয়েছে পুলিশ। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মশার ওষুধ কিনতেও বিগত আওয়ামী লীগ সরকার ব্যাপক দুর্নীতি করেছে বলে দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। বিগত সরকারের সময় অব্যবস্থাপনার কারণে ডেঙ্গু বেড়েছে বলেও দাবি তার। সকালে ধানমন্ডি থানা যুবদলের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় জনগণের মাঝে মশারি এবং মশা নিরোধকের ক্রিম বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখল করে দুর্নীতির মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। মানুষের মৌলিক অধিকার বঞ্চিত রেখে পকেট ভারী করেছে দুর্নীতির মাধ্যমে। ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতনের পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান বক্তারা। তথ্য প্রযুক্তি খাতে 14,000 মানুষের কর্মসংস্থানের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে রাজশাহীর হাইটেক পার্ক। সঠিক পরিকল্পনা এবং প্রচারের অভাবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের টানতে পারেনি। কর্তৃপক্ষ বলছে এই মাসেই কাজ শুরু করতে না পারলে সেসব প্রতিষ্ঠানের জায়গা বরাদ্দ বাতিল হবে, সুযোগ পাবে নতুন প্রতিষ্ঠান। রাজশাহীতে পদ্মা নদীর তীরে 31 একর জায়গায় 343 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হাইটেক পার্ক। 20টি প্রতিষ্ঠানের জায়গায় চালু হয় 13টি, নতুন করে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে 3টি। দেশে প্রযুক্তিতে দক্ষ বহু তরুণ থাকলেও সাবেক আওয়ামী লীগ সরকার পর্যাপ্ত বিনিয়োগ আকর্ষণে ব্যর্থ হয়েছে। এ কারণে 14,000 মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে কর্মরত মাত্র 400 জন। টিমের ওনারদেরকে এখানে ইনভাইট করা, এখানে এনে অফিস স্পেসগুলো দেখানো, প্লাস তাদেরকে এটা বোঝানো যে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়, প্লাস একটা নেটওয়ার্কিংয়ের একটা পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এবার নতুন বিনিয়োগকারীদের টানতে চাইছে কর্তৃপক্ষ। যেসব প্রতিষ্ঠান সক্ষমতা দেখাতে ব্যর্থ তাদের বরাদ্দ বাতিলের পরিকল্পনা তাদের। এই নভেম্বরের মধ্যে যে সকল প্রতিষ্ঠান তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করবে তাদের অ্যালটমেন্ট আমরা রাখবো, যারা শুরু করবে না তাদেরটা আমরা অটোমেটিক্যালি বাতিল করে আবার নতুন বিনিয়োগের জন্য আমরা চেষ্টা করব। গেল আগস্টে সরকার পতনের পর লুটপাটে হাইটেক পার্কে ক্ষয়ক্ষতি 32 কোটি টাকা। দেখা দেয় নিরাপত্তা শঙ্কাও। তবে অবকাঠামো সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ চলছে। আমাদের একটা টেন্টেটিভ ডেট ছিল যে আমরা 10 তারিখে আমরা শুরু করব, উদ্বোধন করব।
তো আসলে অনাকাঙ্ক্ষিতভাবেই দেশের এই পরিস্থিতিতে আমাদের এখানে অনেক ধরনের ক্ষতি হয়ে গেছে। ওই সময়টা আসলে যারা ছিল তারা দেখেছে। স্বাভাবিকভাবে 10 তারিখে শুরু করতে পারিনি, এটা কিছু ফার্নিচার আবার কিনে পরবর্তীতে 23 তারিখে আমরা 23 আগস্ট আমরা উদ্বোধন করেছি ছোট পরিসরে। হাইটেক পার্কের দুটি অংশে রয়েছে সিলিকন টাওয়ার ও আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। সঠিক প্রচারে এটি হয়ে উঠতে পারে প্রযুক্তির বড় হাব। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। বাজারে 500-র বেশি প্রসাধনী সামগ্রী বিক্রি হলেও বেশিরভাগেরই মান বজায় রাখতে পারেনি তদারকি সংস্থা বিএসটিআই। এই সুযোগে অবাধে নকল এবং ভেজাল প্রসাধনী বিক্রি করছে অসাধু বিক্রেতারা। প্রতারিত হচ্ছে ক্রেতারা, তাই বিএসটিআই এর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কঠোর পদক্ষেপের আহ্বান ক্যাবের। প্রসাধনীর বাজার রমরমা, হাত বাড়ালেই পাওয়া যায় ব্র্যান্ড নন ব্র্যান্ড দেশি বিদেশি হাজারো পণ্য। তবে এসব পণ্যের কোনটা আসল আর কোনটা নকল সে বিষয়ে নিশ্চিত নন অনেকে। প্রতিনিয়ত ভেজাল পণ্য কিনে প্রতারিত হচ্ছে ক্রেতারা। বাজারে 500-এর বেশি রূপচর্চার কসমেটিক্স বিক্রি হলেও বেশিরভাগেরই মান ঠিক নেই। বিএসটিআই মান নির্ণয় করতে পেরেছে মাত্র 367টি পণ্যের। ভেজালের অভিযোগে 18টি প্রতিষ্ঠানের রং ফর্সাকারী ক্রিম ও একটি লোশন নিষিদ্ধ করেছে। নজরদারির বাইরেই অনেক ক্ষতিকর প্রসাধনী পণ্য। 29টি পণ্য বিএসটিআই থেকে সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। এর বাইরেও কিছু পণ্য রয়েছে। কিছু পণ্য রয়েছে যেগুলো মেডিকেটেড পারপাস সার্ভ করে, কিছু পণ্য রয়েছে যেগুলো ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিয়ন্ত্রণে। এই পণ্যগুলোর বিষয়ে আমরা আসলে আপনাকে কোনো তথ্য দিতে পারবো বলে আমার মনে হচ্ছে না। নিত্য পণ্যের বাজারে অভিযান হলেও প্রসাধনী খাতে তদারকি কম বলছে ক্যাব। এরই সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। কারসাজি রোধে কর্তৃপক্ষকে আরও আন্তরিক হওয়ার তাগিদ তাদের। আমরা মনে করি যে বিএসটিআই সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি এগুলো দেখভাল করার দায়িত্বে আছে, তাদেরকে আসলে মাঠ পর্যায়ে সহ আমদানির ক্ষেত্রেও কিন্তু এই পণ্যগুলি যেন হয়। আমাদের দেশের বিভিন্ন জায়গায় নকল কারখানার ছড়াছড়ি আমরা দেখছি, তো এই জায়গাগুলিও তদারকি রাখা দরকার, এগুলোকে বন্ধ করা দরকার। মানহীন পণ্যের বিস্তার ঠেকানো এবং প্রসাধনী শিল্পে দেশীয় উদ্যোক্তাদের নীতি সহায়তার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়া অধিদপ্তরে তৈরি হচ্ছে নতুন প্রশাসনিক কাঠামো। এতে থাকছেন একজন মহাপরিচালক, 4 জন পরিচালক, 19 জন উপপরিচালক সহ আবহাওয়াবিদরা। নিয়োগ বিধি চূড়ান্ত হলে সারা দেশে 1300 পদের বিন্যাস হবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলছে, বর্তমানে চাহিদার তুলনায় অর্ধেক জনবল নিয়ে চলছে এই বিভাগ। অক্টোবরের শুরুতে ময়মনসিংহের নালিতাবাড়িতে উজানের ঢলে সৃষ্টি হয় বন্যা। আবহাওয়া পূর্বাভাসের পর্যবেক্ষণ অফিস না থাকায় সে সময় অতি ভারী বৃষ্টির রেকর্ড করা যায়নি। প্রতি বছরই উজানের ঢল ও বজ্রপাতে বিপর্যস্ত হয় সুনামগঞ্জের হাওর এলাকা। পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ স্থান চেরাপুঞ্জি থেকে পানি সরাসরি আসে ভাটির টাঙ্গুয়ার হাওরে। আবার বিশ্বের বজ্রপ্রবণ এলাকা হওয়ার পরও এ জেলায় নেই কোনো আবহাওয়া অফিস। মারাত্মক ভূমিকম্প প্রবণ এলাকার ডাউকি ফল্টের সীমানায় থাকা সিলেটেও নেই ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। দুর্যোগ দুর্বিপাকের আগাম খবর পেতে এবং কৃষি প্রযুক্তির সুবিধার লক্ষ্যে কিশোরগঞ্জের নিকলি হাওরে গড়ে উঠেছে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার। অথচ সেখানে 12টি পদের বিপরীতে রয়েছে মাত্র 4 জন। জনবল সংকট কাজে আসছে না খাগড়াছড়ি আবহাওয়া অফিসও। কেন্দ্রটিতে কর্মরত মাত্র 2 জন। ঢাকার কেন্দ্রীয় অফিস ছাড়া হালনাগাদ কোনো তথ্য মেলে না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আবহাওয়া অফিস 24 ঘন্টায় খোলা থাকার কথা, অথচ সারা দেশে 61টি পর্যবেক্ষণাগারে অর্ধেক জনবলই নেই। লোকজন তো প্রয়োজন অনুযায়ী সেট আপ করা হয়েছে পদগুলি, তো যদি অর্ধেকের নিচে চলে আসে তাকে অসুবিধা হবে না। তো এখন আমার এখানে নিয়ম হলো যে অবজারভেটরিগুলি 24 ঘন্টা খোলা রাখতে হয়, 3 ঘন্টা পর পর অবজারভেশন নিতে হয়। তো কে নিবে? কোনো জায়গায় 2 জন কর্মচারী এই কাজ চালায় যাচ্ছে। 2017 থেকে নিয়োগ পদোন্নতি বন্ধ, অথচ লোকবল সংকটে বেশিরভাগ অফিসেই সার্বক্ষণিক কাজ হয় না। এখন একটা নতুন পদ তৈরি হয়েছে এখানে, মহাপরিচালক, তার অধীনে চলবে। এখানে 4 জন পরিচালকের পদ আছে। উপপরিচালকের পদের সংখ্যা বাড়ানো হয়েছে অনেক, 19 জন করা হয়েছে, এরকম আর কি, নিচের দিকেও আরও বাড়ছে। আরও নির্ভুল ও আধুনিক উপায়ে পূর্বাভাস দেওয়ার লক্ষ্যে 2016 থেকে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন সহ ব্যয়বহুল আধুনিক প্রযুক্তি চালু রয়েছে। অথচ লোকবল সংকটে প্রান্তিক পর্যায়ে পৌঁছাচ্ছে না পূর্বাভাসের হালনাগাদ তথ্য। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।